যত দিন গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে ততই বাড়ছে যুদ্ধের বিস্তার ও ভয়াবহতা। হামলা পাল্টা হামলায় এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। তবে শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। যদিও বিমানটি ধ্বংসের দায় স্বীকার করেছে ইরান সমর্থিত একটি ইরাকি গোষ্ঠী। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ডেও আগুন লাগার খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এখানেও যুদ্ধকালীন কোনো হামলার কারণে নয়, বরং জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজের যান্ত্রিক ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি। রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে বলে দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। তবে রণতরী USS জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরানের মুহুর্মুহু হামলায় নাজেহাল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলো। ইসরায়েলের উত্তরাঞ্চলে তেহরানের মিসাইল হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক ইসরায়েলি। ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর কয়েক দফায় হামলা চালানো হয়েছে। সৌদি আরবের কূটনৈতিক কোয়ার্টার লক্ষ্য করে ছোড়া মিসাইল সহ 20টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 1.5 শতাধিক মার্কিন সেনা। ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ না করলে এমন হামলা চলতেই থাকবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেয়া প্রথম বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী ইরান, কিন্তু দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান। জানান, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ থাকবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই মোস্তফা খামেনি আহত হলেও তিনি এখনও সুস্থ ও নিরাপদে আছেন। ইরান এমন দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত থাকলেও তিনি গুরুতর আহত। ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। আর হামলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে মোস্তফা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকেও হত্যা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। তেহরানকে লক্ষ্য করে 2 শতাধিক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তেহরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গেল কয়েকদিন ধরেই বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের নয়া কৌশলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের খার্ক দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, দ্বীপটির সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে বাধা দিলে ওই দ্বীপে ইরানের অন্যতম বড় তেলের অবকাঠামোতে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। হামলা চালিয়ে সেগুলো ছায়ে পরিণত করার হুমকি দিয়েছেন তেহরানের একজন মুখপাত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব, কুয়েত, কাতার। জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দ্রুত ওমান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত ও মিসাইল হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করায় বিভিন্ন দেশের 10 জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত।
ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তবরিজ শহরে হামলার আগে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। চলমান যুদ্ধে ইরান ও লেবাননে নিহত 2000 ছাড়িয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি বাসিন্দা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে 2500 সদস্যের একটি নৌ ও সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থল অভিযানের অংশ হিসেবে এদের পাঠানো হচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গত বছরের অক্টোবরে নিজ দেশে ট্রাম্পকে পাশে পেয়ে এভাবেই হাসিতে মেতেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেই সফরে তাকাইচিকে সাথে নিয়ে ইয়োকোসুকা নৌঘাটিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও পরিদর্শন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পের সঙ্গ দারুণ উপভোগ করলেও এবার রীতিমতো বিপদে পড়েছেন তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচি যখন প্রথমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এক চরম চাপের মুখে পড়েছেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ সচল রাখতে জাপানকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জাপানের বর্তমান সংবিধান অনুযায়ী তারা কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে না। অন্যদিকে জাপানের তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই ট্রাম্পের মতো একজন নেতার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করাও তাকাইচির জন্য কঠিন হবে। তাকাইচি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চাইলেও ট্রাম্পের এই যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান তাকে একটি উভয় সংকটে ফেলেছে। শুধু জাপান নয়, হরমুজ প্রণালী সচল রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন ট্রাম্প। 14 মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব দেশ ইরানের এই প্রণালী বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ রাখা যায়। ট্রাম্প আশা প্রকাশ করেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই উদ্যোগে অবদান রাখবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের এই আহ্বানের পরপরই ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নেওয়ার খবর পুরোপুরি অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফরাসি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্স তার রক্ষণাত্মক সুরক্ষামূলক অবস্থান অপরিবর্তিত রেখেছে। ফ্রান্সের এই বক্তব্য ট্রাম্পের কথিত মিত্রজোট গঠনের দাবির মুখে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ফ্রান্স পাশে না থাকলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মাইন শনাক্তকারী ড্রোন সহ বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনা করছে ব্রিটেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করা হচ্ছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। তবে ভারত ও তুরস্কের সঙ্গে সরাসরি আলোচনার পর ইরান তাদের জাহাজগুলোকে বিরল ছাড় দিয়েছে। এলপিজি বহনকারী 2টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার এবং একটি তুর্কি মালিকানাধীন জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ট্রাম্পের এই জোট গঠনের ডাক আসলে হরমুজ প্রণালী বন্ধের সমস্যা সমাধানের কোনো বড় পরিকল্পনার অভাব ঢাকার চেষ্টা। বাজারকে শান্ত রাখার জন্য এটিকে ট্রাম্পের একটি মরিয়া পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পাল্টা প্রতিরোধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজ্জিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও।
মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র ১.৫ ঘন্টায় অন্তত ৩৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খার্ক আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোন আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত ১২ চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সামনে দিয়ে ইরানকে ব্যস্ত রেখে পেছনে নতুন এক ষড়যন্ত্রের ছক আঁকছে ইসরায়েল। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইরানের সাথে যুদ্ধ চলমান থাকা অবস্থাতেই লেবানন দখলের হুমকি দিয়ে দেশটির ওপর সাদা ফসফরাস বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে তেল আবিব। ষড়যন্ত্রটি হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় হল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের ধারণা। মূলত এটি একটি রাজনৈতিক এবং ধর্মীয় মতাদর্শ, যার লক্ষ্য বর্তমান ইসরায়েলের সীমানাকে বহুগুণ বাড়িয়ে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলা। তবে এটি কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এর গভীরে রয়েছে ইহুদিদের কয়েক হাজার বছরের পুরনো ধর্মীয় বিশ্বাস। গ্রেটার ইসরায়েল ধারণার মূল ভিত্তি খুঁজে পাওয়া যায় ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তোরাতে। তোরার বুক অফ জেনেসিসে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা মিশরের নীলনদ থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য বরাদ্দ রেখেছেন। বাস্তবতাও আসলে অনেকটাই এরকম। তোরাতে বর্ণিত এই এলাকায় এখন মূলত আরব মুসলিমদের বসবাস। এর মধ্যে দখলকৃত ইসরায়েলও রয়েছে। আর ঐতিহাসিকভাবে আরব মুসলিমরা ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর ইহুদিরা নবী ইব্রাহিমের ছোট ছেলে ইসাক আলাইহিসসালামের বংশধর। অর্থাৎ পুরো অঞ্চলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররাই রয়েছেন। কিন্তু জায়নবাদী ইহুদিদের মতে ইসমাইল আলাইহিসসালাম ও তার বংশধররা সৃষ্টিকর্তার অনুগ্রহ ও ওয়াদার যোগ্য নয়। এর অধিকার কেবল নবী ইসহাকের বংশধরদেরই, অর্থাৎ ইহুদিদের। আর তাই অত্র অঞ্চল থেকে আরব মুসলিমদের সরিয়ে ইহুদি বসতি স্থাপন ও একটি সাম্রাজ্য গড়ে তোলাই তাদের লক্ষ্য। গ্রেটার ইসরায়েলের যে প্রস্তাবিত মানচিত্র বিভিন্ন সময় সামনে এসেছে, তাতে দেখা গেছে শুধু ফিলিস্তিন নয়, বরং পার্শ্ববর্তী আরও অনেক দেশের বিশাল অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। আল জাজিরা এবং মিডল ইস্ট আইতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রকল্পের আওতায় রয়েছে বর্তমানের সম্পূর্ণ ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়ার বড় একটি অংশ, ইরাকের কিছু এলাকা, এমনকি মিশরের সিনাই উপদ্বীপ। কোনো কোনো কট্টরপন্থী মানচিত্রে সৌদি আরবের উত্তরাঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ নীলনদ থেকে ফোরাত নদী। পুরো অঞ্চলটাকেই তারা একটি একক ইহুদি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কয়েক দশক আগেও গ্রেটার ইসরায়েলের আলোচনা কেবল ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে ইসরায়েলের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারাও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন। 2023 সালে প্যারিসের এক অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দেন, যেখানে খোদাই করা মানচিত্রে জর্ডানকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছিল।
এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিভিন্ন সময়ে এই ধারণার প্রতি সমর্থন দিয়েছেন। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি গবেষণাপত্রে বলা হয়েছে, নেতানিয়াহু গত কয়েক বছর ধরে যেভাবে প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভিযান চালাচ্ছেন, তাতে অনেকেই মনে করছেন তিনি দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে গ্রেটার ইসরায়েল প্রকল্পের দিকেই এগোচ্ছেন। ইসরায়েলের বর্তমান সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করলে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন স্পষ্ট হয়। গাজার দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনা বাড়ানো, লেবাননে আক্রমণ এবং সিরিয়ায় নিয়মিত বিমান হামলা, সবকিছুই কেবল নিরাপত্তার খাতিরে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ধীরে ধীরে তার সীমানা বাড়ানোর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার এখন আর কোনো রাগঢাক না রেখেই তাদের ভূখণ্ড বিস্তারের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। আর তাই হয়তো এটা বলা ভুল হবে না যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে শুধু রাজনৈতিক টানাপোড়েন না, রয়েছে হাজার বছরের পুরনো ধর্মীয় ব্যাখ্যাও। ইমরান মাহমুদ, বাংলাদেশ সংবাদ। পারস্য উপসাগরের বুকে জেগে থাকা কেশম দ্বীপ ইরানের এক শক্তিশালী সামরিক দুর্গ। এখানেই সমুদ্রের নিচে গোপন মিসাইল নগরী গড়ে তুলেছে তেহরান। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হতেই দ্বীপটি রাতারাতি হয়ে উঠেছে ইসলামিক গার্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলের কেন্দ্র। মাটির গভীরে থাকা প্রাচীন বিশাল বিশাল লবণের গুহাগুলো এখন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। আর এখান থেকেই ইরান নিয়ন্ত্রণ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী। এখন প্রশ্ন হলো, শক্তিশালী নৌবহর থাকার পরেও যুক্তরাষ্ট্র কেন হরমুজ প্রণালী দখল করে নিতে পারে না? শান্ত নীল জলরাশির মাঝে অবস্থিত কেশম দ্বীপটি কেন তেল আবিব ও ওয়াশিংটনের জন্য গলার কাঁটা? কেশম দ্বীপের শক্তির মূল রহস্য এর ভৌগোলিক অবস্থান। দ্বীপটি দাঁড়িয়ে আছে ঠিক হরমুজ প্রণালীর প্রবেশমুখে। প্রায় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটি সমুদ্রের মাঝখানে বোতলের ছিপির মতো কাজ করে। ইরান চাইলে খুব সহজেই এখান থেকেই বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সাম্প্রতিক যুদ্ধেও সেটিই ঘটেছে। দ্বীপের ভেতর থেকে উপকূলীয় ব্যাটারি এবং দ্রুতগামী অ্যাটাক বোটের মাধ্যমে গোটা প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সংকীর্ণ অঞ্চলটি শত্রুর জন্য কঠিন এক মরণ ফাঁদ। তাই এখানে নাক গলানোর দুঃসাহস দেখায়নি আমেরিকা ও তার মিত্ররা। সম্প্রতি মার্কিন বাহিনী কেশম দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা চালায়। তেহরান এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চরম অপরাধ হিসেবে চিহ্নিত করে। এই আঘাতের ফলে সুপেয় পানির সংকটে পড়ে দ্বীপের অন্তত 30টি গ্রাম। অবশ্য ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা দ্রুত পাল্টা আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই পাল্টাপাল্টি আক্রমণ প্রমাণ করে দেয় কেশম কেবল একটি সাধারণ দ্বীপ নয়, বরং এটি হয়ে উঠেছে যুদ্ধের এক সক্রিয় ফ্রন্টলাইন। কেশম দ্বীপকে নিজেদের অ্যাডভান্স ড্রোন বেস ও রাডার নজরদারির প্রধান কেন্দ্রে পরিণত করেছে ইরান। এখান থেকে পুরো পারস্য উপসাগরের প্রতিটি জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা যদি জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে চায়, তাহলে মার্কিন বাহিনীর জন্য কেশমের আন্ডারগ্রাউন্ড টানেলগুলোই হবে সবচেয়ে বড় মরণ ফাঁদ। ফলে কেশম কেবল একটি দ্বীপ হয়েই থাকছে না, বরং এটি হয়ে উঠছে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এক প্রাণভোমরা। কেশম দ্বীপের রণকৌশলগত গুরুত্ব নতুন কিছু নয়। বহু শতাব্দী ধরে পর্তুগিজ, ব্রিটিশ এবং অটোমানরা এর দখল নিতে চেয়েছে। প্রাচীনকালে গ্রিক অভিযাত্রী থেকে শুরু করে মধ্যযুগের ইসলামী ভূগোলবিদ সবার কাছেই এর কদর ছিল আকাশচুম্বী। 1621 সালে পর্তুগিজরা এখানে পাথর দিয়ে দুর্গ বানিয়েছিল। পরবর্তীতে পারস্য ও ইংরেজ বাহিনীর সম্মিলিত আক্রমণে সেটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। বিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশদের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়া এই দ্বীপ এখন জানান দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আক্ষরিক অর্থেই জ্বলছে মধ্যপ্রাচ্য।
বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ফিল্ড ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার জবাবে তেহরান ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে উপসাগর জুড়ে। এই হামলায় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের এই কঠিন প্রতিশোধের ফলে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপসাগরীয় অঞ্চলসহ গোটা বিশ্বের জ্বালানি খাতেই দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ইরানের এই হামলায় কাতারের প্রধান গ্যাস ক্ষেত্র রাস লাফান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই বেশি যে কাতার অবিলম্বে দেশের মধ্যে থাকা ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। অন্যদিকে আবুধাবির হাবশেন গ্যাস স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের দুটি তেল শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি সরকার এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই হামলার পর ইরানের ওপর তাদের অবশিষ্ট সামান্য বিশ্বাসও সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। এই হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো দেশ যদি তাদের জ্বালানি স্থাপনায় পুনরায় হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালালে মিত্রসহ তাদের স্থাপনাগুলোতেও হামলা চালানো হবে। এদিকে জ্বালানি স্থাপনায় এই পাল্টাপাল্টি হামলার প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে পড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম 6% বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $110 কাছাকাছি পৌঁছেছে। জ্বালানির এই মূল্যস্ফীতি আন্তর্জাতিক অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশী দেশ ইরাকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে ইরাকে লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। ইরাক তাদের বিদ্যুতের 1/3 ইরান থেকে পায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন। আগামীতে ইসরায়েল ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালাবে না বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তিনি। একই সাথে ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা অন্য দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালানোর বোকামি করে তবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের গ্যাস অবকাঠামোতে বড় সামরিক অভিযান চালাবে। ট্রাম্প বলেন, কাতারের গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে যুক্তরাষ্ট্র পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি। কাতারও ইরানের জ্বালানি স্থাপনায় হামলাকে দায়িত্বহীন ও বিপজ্জনক হিসেবে নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা বিশ্ব অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজল জোবায়ের, বাংলা ভিশন।